খরচ করব না। আর বড় বড় যখন ফার্নিচার কিনে দিবেন না, তখন আমার ফার্নিচারও কিনে দিবেন। আমার সব অধিকার আপনি আদায় করবেন। সে আমারে ডিরেক্টলি ভাই চোর বলছে। এখন আমার মনে হইতেছে কি আমার বাবা এগুলা কষ্ট করে নাই না, আমার জামাইরে যদি 10 কেজি মাংস ধরাই দিত, কোরবানির গরুর মাংস, আমার জামাই অনেক খুশি হয়ে যেত। একদম উল্টায় ফেলবে, আমি কেন হাত তুলি, এটা তার অনেক গায়ে লাগে। আমার কোনো হক তা আদায় করবে না, উল্টা আমারে নিয়ে হচ্ছে বদনাম ছড়াবে। এত ভাই ছাড় তো আমি তাদেরকে দিতে পারবো না। একটা মামলা করতে গেলে তো ভাই 50-60 হাজার শেষ হয়ে যাবে। আব্বু ডাক দিছিলেন? হ্যাঁ ডাক দিছিলাম, নিচে তো গ্যাস আছে, নিচে পাক করো। আচ্ছা আব্বু। উপরে গ্যাস নাই, নিচে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আমি ভাবছিলাম কিছু মানুষকে নিয়ে আমি যতটা পারি আস্তে আস্তে কথা বলা কমিয়ে দিব, কিন্তু তারা দেখতেছি কি আমার উপরে উঠা পড়া লাগছে। মানে কি রেখে যে আমারে কি বলবে তারা নিজেরাই বুঝতে পারতেছে না, যার কারণে আমি কথা বলতে বাধ্য হইতেছি। আমি কিন্তু 2-3 দিন কথা বলিই নাই তাদেরকে নিয়ে কোনো। আমি আমার মতো করে নর্মাল ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু তাদের সহ্য হয় না। তো যাই হোক, সহ্য যেহেতু হয় না, আমার কাছ থেকে যেহেতু এতই তাদের ঝাড়ি খাইতে এত ভাল লাগে, তো খাক। পরবর্তীতে যাতে আমারে আইসা এই ধরনের হচ্ছে ভয় না দেখায়, একদম আমার একদম উল্টাই ফেলবে, আমি কেন হাত তুলি, এটা তার অনেক গায়ে লাগে, এই ধরনের কথাবার্তা যাতে আমার আইসা না বলে। আমি মানে আরও 1 সপ্তাহ আগে বলে দিছি, যদি আমার অধিকার আমার হক ঠিকভাবে পূরণ করতে পারে তাহলে 2 জামাই বউ যাতে আমার নিয়ে কথা বলে, কিন্তু না, আমার কোনো হক তা আদায় করবে না, উল্টা আমারে নিয়ে হচ্ছে বদনাম ছড়াবে। এত ভাই ছাড় তো আমি তাদেরকে দিতে পারবো না। আর শুরুতে আপনারা দেখছেন যে গাইস আমি হচ্ছে নিচে গেছিলাম, কারণ আমার শ্বশুর আমারও অনেকবার ডাকতেছিল। তো পরে গিয়ে জিজ্ঞেস করলাম কি বলছে, সেটা হয়তো আপনারা শুনছেন। আর যদি ঠিকভাবে না বুঝেন আবারও বলে রাখি, আজকে হচ্ছে আমাদের 3 তলায় গ্যাস নেই, কিন্তু নিচতলায় আছে, সেটাও মনে করেন যে একদম কম কম। এখন আমার শ্বশুর বলতেছে কি যে যেহেতু গ্যাস নাই তুমি হচ্ছে নিচতলায় এসে রান্না করো। আমার ভাই কিসের ঠেকা লাগছে আমি নিচতলায় গিয়ে রান্না করব? তারপরে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়াদের রান্নাবান্না নাই, আমি তাদের রান্নাবান্নায় হচ্ছে ডিস্টার্ব করে আমি নিজে গিয়ে রান্না করব কেন? আমার ঘরে তো সব ধরনের ব্যবস্থা আছে। এই যে আজকে আমি কারেন্টের চুলা নিয়ে চলে আসছি, আমার জামাইয়ের জিনিস আমি কেন ব্যবহার করব না? সব সময় কেন ছাড় দিয়ে যাব? ছাড় দিয়ে যাওয়ার পরবর্তীতে তারা আমার আবার খোঁটা দিবে যে তোমার মেয়ে 3.5 বছর বয়স হয়ে গেছে, তুমি কেন এখনো জামাইয়ের ভালোবাসা অর্জন করতে পারো নাই? সবসময় শুধু আমার দোষ দিয়ে যাও। এই যে এই ছাড়গুলা দিয়েই দিনের পর দিন হচ্ছে আমি নিজের দোষে হচ্ছে কথার ভাগিদার হইতেছি, মানুষের উল্টাপাল্টা কথা আমারে শুনতে হইতেছে। তো যাই হোক, তুই যেহেতু আমার জামাইয়ের ভালোবাসার খোঁটাটা দিলি যে আমি কেন 3.5 বছরে হচ্ছে জামাইয়ের ভালোবাসা অর্জন করতে পারি নাই, মানে মেয়ের 3.5 বছর, আমার তো 5 বছর চলতেছে সংসারের, কেন অর্জন করতে পারি নাই? তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই তো শাশুড়ি নিয়ে প্রথম 2 বছর একদম একলা ছিলি, আমি তো তখন ছিলামও না, আমার সাথে কোনো কথাই নেই। আমি সতীন হওয়ার আগে হচ্ছে আমাদের 2 জনের মধ্যে বন্ডিং ভালো হয়েছিল, তার আগে তো তুই একলা ছিলি। তোর এমন না যে ননদ আছে, তারপরে ননাস আছে বা দেবর আছে, তারা হচ্ছে তোর শাশুড়ির কানের মধ্যে গিয়ে কান পড়া দেয়, যার কারণে তোর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না, এরকম তো কিছু না তোর। তাইলে তুই কেন শাশুড়ির মন জয় করতে পারস না? এই উত্তরটা আমার দিয়া যাইস। তোর যুক্তি যা, আমার যুক্তি তা, শুধু শুধু আমার পিছনে এসে লাগিস না ফালতু যত সব। শুধু আমার পিছনে লাগাটাই পারছস জীবনে, আর আমার লাইফটাই নষ্ট করতে পারছস। এই বাদে জীবনে আর কোনো অ্যাচিভমেন্ট তুই অর্জন করতে পারলি না। এই যে গাইস আমি হচ্ছে রান্না বান্না এখন বসাই দিছি। তো এখন অনেকেই বলবেন এটা দিয়ে তো বড় সতীন রান্না করে, আপনার হাজবেন্ড তো এটা হচ্ছে বড় সতীনকে দিয়ে দিছে, আপনি কেন আনছেন? ভাই এটা আমার জামাইয়ের জিনিস, আর বড় সতীন আসার আগে থেকে আমি এই চুলাটায় রান্না করি। এমন না যে বড় সতীন আসছে বড় সতীনই রান্না করতেছে, এটার উপরে অধিকার ছিল আমার প্রথমে। বড় সতীন তো আসছে মাত্র সেই দিন। তো আমি কেন ভাই শুধু শুধু নিচতলায় গিয়ে মানুষের সাথে রান্না বান্না করব? কোন ঠেকা পড়ছে আমার ঘরে এত কিছু থাকা সত্ত্বেও? তো ডাইনিং টেবিলের উপরে ছিল, সেখানে হচ্ছে আমি নিয়ে আসছি সেখান থেকে। আর এই চুলাটার যে কি বাজে অবস্থা করে রাখছে গাইস, মনে হয় কি এই বাড়িটা তার বাপ দাদার নাইলে তার নামে আছে, অথচ এই বাড়িটা তো আমাদের সবার অধিকারই সেম সেম। ধরতে গেলে আমার অধিকার একটু বেশি, কারণ শাশুড়ি মায়ের বাড়ি, শাশুড়ি আমার একটু বেশি পছন্দ করে। চুলা রান্না করার পরে ঠান্ডা হইলে সুন্দরভাবে মুছে ফেলবে, আমিও তো রান্না করছি ভাই, আমি ওর মতো এমন করে রাখছি। তারপরে চুলাটার তো বাজে অবস্থা ছিল। এই যে ডাইনিং টেবিলটার উপরে রান্না করে আপনাদেরকে দেখায়, ওই জায়গাটার যে এখনো কি বিচ্ছিরি অবস্থা, মানে আমি যদি ওই জায়গায় দাঁড়িয়ে রান্না করতাম না, আমার বিশ্বাস করেন বমি চলে আসতো। যার কারণে আমি এখানে নিয়ে আসছি শাশুড়ি মায়ের রুমে, সব ধরনের ব্যবস্থা আছে। আর আগে কিন্তু আমি এখানেই রান্না করতাম, এই কারণে কিন্তু টেবিলটা অমনভাবেই সেট করা। পরে বড় সতীন মনে করেন যে টেবিলের উপর নিয়ে গেছে, যাই হোক করে নিয়ে আমি আর কিছু বলতে চাই না।
আচ্ছা এখানে আরো কয়টা হচ্ছে কই রয়ে গেছে, এখন দেখি যে কইমা গেছে, তো বাকিগুলো আমি দিয়া দেই। পানিটা শুকাইলে আস্তে আস্তে দেখা যাবে যে এইটাই মানে জায়গা হয়ে আরো জায়গা উপরবে। তো এখন আসছে আমরা নাকি শাশুড়ি বৌমা তারে নিয়ে হচ্ছে মিথ্যাচার করতেছি। তোরে নিয়ে মিথ্যাচার করার কিছু নাই। মানুষের কাছে হয়তো বা মনে হবে যে মিথ্যা কথা তোর কথাগুলো শোনার পরে, আসলে যে তোর মনে মনে কি ভাই এটা আমি আর বারবার বলতে চাই না, আমার বারবার বলতেও না লজ্জা লাগে তোরে নিয়ে এইসব কথা। গাইস আমার কি নিজে এই কথাগুলো কোত্থেকে পাই আমি না বুঝি না, তুই বুঝবি না কারণ তুই তো এগুলো করস। আর এইসব মানুষের মনের মধ্যে যে প্যাচগোছ থাকে, যারা বুঝে তারা ঠিক ভালো মানে ভালোভাবেই বুঝে। তারপরে নিজে তো মানে কোনো কথায় পারস না, জামাইরে লাগাই দেস, কারণ তোর তো ওই হ্যাডমটা হয় নাই ভাই যে তুই আমার সাথে কথা বইলা পাইরা যাবি। তো জামাইরে লাগাই দেস যে এটা করছে ওইটা করছে। এখন জামাইয়ের কাছে তো আমি দুর্বল থাকবোই ভাই, এটা আমার জামাই, শত হোক যতই ঝামেলা হোক যাই হোক এটা আমার জামাই, তার প্রতি আমার একটা দুর্বলতা থাকবেই। কিন্তু তোর প্রতি আমার আর কোনো ধরনের কোনো দুর্বলতা নাই। যেটা বলতেছিলাম জামাইয়ের প্রতি আমার এই ধরনের দুর্বলতা থাকতো না, আসছে শুধুমাত্র যখন আমি বুঝতে পারছি বড় সতীনের কথায় মানে আসার পরে যে ও জামাইরে হচ্ছে কালো জাদু কইরা বশ করে রাখছে, তার প্রতি মানে তারপরে মনে করেন যে জামাইয়ের প্রতি আমার ওই দুর্বলতাটা আসছে যে আমার জামাই তো ইচ্ছা করে এইসব কিছু করতেছে না, এগুলো তো সব বড় সতীনের চাল। তো যাই হোক এবার মূল কথায় আসা যাক। অনেকেই হয়তো বা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন, আমি গতকাল বলছিলাম যে বাবার সাথে চলে যাব, এখনো পর্যন্ত কেন গেলাম না, কেন যাই নাই সেটা তো আপনাদের ভাইয়ার সকালের ব্লগ দেখা হয়তো বা বুঝে গেছেন। সে আমারে ডিরেক্টলি ভাই চোর বলছে। এই জিনিস কি কখনো মাইনা নেওয়ার মতো? আমারে বলে আমি নাকি চোর, আমি নাকি তার মার সমস্ত টাকা নিয়ে পালাই যাব। ভাই 2 লাখ টাকা দিচ্ছে আমার শাশুড়ি মা, অলরেডি তো আমি 20,000 টাকা খরচ করেই ফেলছি। তারপরে টুকটাক আরও কিছু টাকা খরচ হয়েছে, যে বাইরে গেছি, চালের বস্তা কিনছি, এটা কিনছি। টাকা থাকলে ভাই সবার একটু খরচ করতে মন চায়, নিজের মন মতো কিছু করতে মন চায়। এই কারণে শাশুড়ি নিয়ে হচ্ছে বের হয়েছিলাম যে কিছু পাই নাকি, তো মন মতো তেমন কিছুই পাই নাই, আর শাশুড়ির হাতেও সময় ছিল না। তো আমার জামাই বলছে এখন আমার হাতে 1,80,000 টাকা আছে, ওইটা নিয়ে আমি পালাই যাব। তারপরে নাকি এই টাকা নিয়েই তারে নাকি আমি ফাঁসাই দিব, তার নামে মামলা মোকদ্দমা করব। এখন আমার কথা হইতেছে কি, একটা মামলা করতে গেলে কাউরে যদি একদম নাকানি চুবানি দিতে হয় 1,80,000 টাকায় জীবনে কিছু হয়? একটা মামলা করতে গেলে তো ভাই 50-60 হাজার শেষ হয়ে যাবে। টাকা ছাড়া হচ্ছে কেউ কোনো দিকে নড়ে না, দেশটা এখন এমন হয়ে গেছে। যাই হোক ওইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। আমার জামাই যে বললো 1,80,000 টাকা দিয়ে নাকি আমি তাদেরকে ফাঁসাই দিব, তারপরে তাদের থেকে আরো টাকা নিব। তাদের থেকে কি টাকা নিব, কি টাকা নিব, কি টাকা আছে, কই থেকে টাকা দিবে? আমি মানে যেই শাশুড়ি আমার টাকা দিছে সেই শাশুড়িকে আমি কখনো কিছু করব? করলে জামাইটা আমার কিছু করার প্রশ্ন আসে না, কারণ এই সব কিছু তো করতেছে বড় সতীন, পিছন থেকে কলকাঠি নাড়ায় বড় সতীন, জামাইটা শুধু লাগায় দেয়, নিজে তো আমার সাথে কথায় হচ্ছে উঠতে পারে না। তো জামাইয়ের বললামই তো দুর্বলতা আছে, এই কারণে শুধু জামাইরা আমার পিছনে লাগায়। তো এখন আমার মানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি অবাক লাগছে যে 1,80,000 টাকা আমি এই বাড়িতে থেকে খরচ করে যাব, তারপরে সাথে আরও 50,000 টাকা হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে ধার আনবো, বা যেমনি আনি না কেন যৌতুক আনবো আর কি, আমার জামাইয়ের কথা অনুযায়ী যৌতুক আনবো আমার বাবার বাড়ি থেকে আমি 50,000 টাকা, তারপরে 2,30,000 টাকা দিয়ে আমি তার পুরোটা ঘর সাজাই দিই। এটা আমার জামাই চায়। মানে আমি কথাটা শুই না কি যে করতে মন চাইছে আমি বলতে পারবো না আপনাদেরকে আমার ফিলিংসটা সেই টাইমে কেমন ছিল। বলে কি যে ছোটো বউরে তো আমার হচ্ছে ফার্নিচার কিনে দেওয়া লাগতোই, যদি বড় বউরে আমি যখন কিনে দিতাম, এখন ছোটো বউরটা কিনে ফেললে তো অনেক ভালো, আমার আর কোনো খরচাপাতি লাগলো না। সেই আশা আপনি বাদ দিয়ে দেন, আমি আমার বাবার বাড়ি থেকে 50,000 টাকা আনতেছি না। আর যেই 1,80,000 টাকা আমার খরচ করে ফেলতে বলছেন না, যে তুমি 1,80,000 টাকা খরচ করে তোমার বাবার বাড়িতে যাবা, আমি টাকা একটা টাকা আর খরচ করবো না। 1,80,000 টাকা আমার কাছে আছে না, একটা কানা করে আমি খরচ তো করবো না, উল্টা আমার টাকা আমি পানিতে ভাসাই দেই না, আগুনে পুড়াই ফেলি না, যা মন চায় তা করি, সেইটা দেখার বিষয় আপনার না। কারণ টাকাটা হচ্ছে আমার শাশুড়ি আমারে গিফট দিছে ভাই, গিফট। মানুষজন বিয়ের পর হচ্ছে বউরে দেয় না, একটা নেকলেস দেয়, চেইন দেয়, আংটি দেয়, সোনা দানা দেয়, শাশুড়িরা মূলত যেটা করে। তা আমার শাশুড়ির সেটা হচ্ছে তার সামর্থ্যে কুলায় নাই,
তো 5 বছর পরে এসে যখন তার হাতে টাকা আসলো, তার মনে হলো যে আমারে কিছু দেওয়া দরকার, কারণ বড় সতীন আসার পরে কিন্তু বড় সতীনরে আমার শাশুড়ি অনেক কিছুই দিছিল, কারণ বউয়ের জন্য হচ্ছে অমনভাবে সব কিছু সে রাখছিল ছেলের বউয়ের জন্য গুছাইয়া। তার একটা ছেলের একটা বউয়ের জন্যই তো সব কিছু রাখবে, সবার জন্য তো সে তার জানে না যে তার মানে ছেলের বউ আবার আমার আয়না দিবে। তো ওই রকম ব্যবস্থা তো আমার শাশুড়ি করে রাখতো। যদি তার 2টা ছেলে থাকতো, 2টা ছেলে তো না, একটা ছেলে একটা বউয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করে রাখছে। তো বড় সতীন আসার পরে বড় সতীনটা নাক ফুলও কিনে দিছে, তারপরে বড় সতীনে কিন্তু সমানে 3 কান ফুরানো, ওরে 3 কানের জন্য 3 জোড়া স্বর্ণের কানের দুল দিছিল, গলার চেন দিছিল, হাতের চুড়ি দিছিল অনেক মোটা মোটা। এখন হচ্ছে সেগুলা ভাঙ্গা আমাদের দুইজনরে এইরকম 2 জোড়া চুড়ি বানাই দিছে। বড় সতীনের গুলো অনেক মোটা ছিল, যে রুলি বলে এগুলারে। তো বড় সতীন কিন্তু আসার পরে ওই দেখা যায় যে 2-3 লাখ টাকার স্বর্ণই পেয়ে গেছিল শাশুড়ির কাছ থেকে। তো শাশুড়ি ভাই মুরব্বী মানুষ, তার তো একটা ধ্যান জ্ঞান আছে, আমি যতই সতীনের সংসারে আসি না কেন আমার তো একটা তাদের কাছ থেকে হক আছে। সেই বিবেচনা করে আমার শাশুড়ি আমার 2 লাখ টাকা দিছে, যে এখন আমার কাছে টাকা হয়েছে, ভবিষ্যতে কখনো আমার হাতে টাকা হয় কি না হয় আমি তো জানি না, এটা যে তুমি তোমার মতো করো, তোমার যা মন চায় তুমি তাই খরচ করো। তোমার ফার্নিচার কিনতে মন চাইলে তুমি ফার্নিচার কিনো, বা তোমার যদি মন চায় তুমি তোমার সাজসজ্জার জন্য কিছু কিনবা, নিজের জন্য শপিং করবা, সব কিছুই করতে পারো। বা ঘুরতে মন চাইলে সেটাও বলতে পারো, আমি ছুটি নিব, আমি তোমার নিয়ে ঘুরতে যাবো। এভাবেই কিন্তু আমার শাশুড়ি আমাকে বলছে। তো এখন এই গিফটের টাকা আমার শাশুড়ির দেওয়া, আমি যা মন চাই তা করতে পারি, গিফট বাই গিফটই। ওইটার দিকে আমার জামাইয়ের কেন এত নজর আমি সেটাই বুঝলাম না। তা আপনারা আমি একদম স্পষ্ট করে বলে গেলাম, আমি 1,80,000 টাকা একটুও খরচ করবো না। আর বড় বড় যখন ফার্নিচার কিনে দিবেন না, তখন আমার ফার্নিচারও কিনে দিবেন। আমার সব অধিকার আপনি আদায় করবেন, আমার প্রতি যত দায়িত্ব হক আছে সব আপনি আদায় করবেন। আমি কেন সব সময় হচ্ছে অধিকারগুলো ছেড়ে দিব? আমার কিসের এত ঠেকা লাগছে আমার? তারপরে আবার আপনাদের কাছ থেকে আমার কথা শুনতে হবে যে সে জামাইয়ের ভালোবাসা আদায় করতে পারে না। জামাইয়ের ভালোবাসা আদায় করতে পারি বা না পারি, হকগুলো আমি জোর করে আদায় করে ছাড়বো এখন থেকে আর কোনো ছাড় হবে না। দেখেন না, চুলা নিয়ে চলে আসছি, আমি আমার মতো রান্না করতেছি। এখন থেকে প্রত্যেকটা জিনিস এমন হবে। আর বড় বড় ফার্নিচার কিনে দিবেন, আমারও ফার্নিচার কিনে দিবেন। আমার তো ইমিডিয়েট খাট প্রয়োজন, আপনার কাছে তো টাকা পয়সার অভাব নাই, আপনি আপনার বড় বউ নিয়ে হচ্ছে ভাড়া বাসে উঠতে পারবেন, সেই ধরনের এবিলিটি আপনার আছে। তারপরে ওইখানে গিয়ে নতুন নতুন ফার্নিচারও আপনি কিনতে পারবেন। তা আমার খাট আগে কিনে দেন। আমার খাটটার অবস্থা তো আপনি দেখছেনই, কয়দিন পরে পরে এই খাটও পড়ে যায়, কারণ খাটটা ভালো আয়না দেন নাই। কি 2-3 হাজার টাকা দিয়ে মানে একটা খাট আয়না দিচ্ছেন, আর বড় বড়টা ভালো আয়না দিচ্ছেন, আমারটার চাইতে আরও 3 গুণ দাম দিয়ে এনে দিচ্ছেন। তো এই কারণে বললাম আর কি, আমার একটা খাট বিশেষ প্রয়োজন, আপনিই কিনে দিবেন। আমি কোনো ধরনের ফার্নিচার কোনো কিছু জোগাইতেছি না। যদি আমার মনে হয় যে ভাই আমার সাজসজ্জার কিছু প্রয়োজন, বা আমার মন চাইলো আমার কানের দুল নাই, আমার কিন্তু কানের দুল নাই, যেটা সত্যি কথা, তো আমি একজোড়া কানের দুল কিনলাম বা গলার একটা হার বানাইলাম, সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমার শাশুড়ি টাকা দিয়ে আমি কি করব। যাই হোক, এটা কথা বাদ দিলাম। এখানে চোর বা এটা সেটার কিছু নেই। আমার শাশুড়ি আমারে টাকা দিছে, সেটা আমি আমার বাপের বাড়িতে পুরোটা পাঠাই দিলেও বা কি, আপনার কেন এত জ্বলতেছে? আপনার তো এই টাকার দিকে নাকি কোনো লোভই নাই, আপনার লোভ নাই। আর বড় সতীন, তোর নাকি কোনো লোভ নাই, তুই তো বড় সতীনটা পিছন থেকে মানে জামাইরে পিছন থেকে খোঁচাইতেছস। তোর যে 2 লাখ টাকার প্রতি কি লোভ লাগছে বোন, তো মানে দেখলেই বোঝা যাইতেছে। আমার টাকা দেওয়ার পর থেকেই দেখি যে তোর শুধু মুখে খই ফুটতেছে, এর আগে তোর মুখ দিয়ে কিছু বের হয় না। মানে টাকার যে তোর এত লোভ জীবনে তো দেখোস নাই। এই কারণে মনে কর শাশুড়ি আমারে কেন এত টাকা দিছে, পিছনে লাগা পড়ছস। এই টাকাটা যেমনি হোক আমার দিয়ে খরচ করাইতে হবে, আমি যেন কোনো কিছু করতে না পারি। আচ্ছা, তারপরে আসি, জামাই তো আমার চোর বলছে, এরপরে আমার বাবার কথা টাইনে আসছে। মানে একটা অসুস্থ মানুষ, সে যে আমার বাড়িতে বেড়াইতে আসছে ভাই, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমার বাবা যে আসছে, আর সে বলছে কি রিজার্ভ গাড়ি নিয়ে আসছে, অনেক কিছুই নাকি আনতে পারতো, কেন আনে নাই? ভাই আমাদের বাড়ি হচ্ছে গ্রামে, গ্রাম থেকে কি কখনো রিজার্ভ গাড়ি পাওয়া যায়? আপনারাই বলেন তো। তো যাই হোক, সে অসুস্থ মানুষ, মাঝখানে মানে রাস্তায় কি হয়েছে শোনেন। আমার আব্বা আসতেছে, তো রাস্তার মধ্যে নাকি সে পানি খাইছে। পানি খাওয়ার সময় মানে এমনভাবে নাকে মুখে উঠছে, পুরো 1 ঘন্টা আমার আব্বু অসুস্থ ছিল। আমারে তো বলছে যে মানে 1টা বাজে সে আমারে ফোন দিয়ে বলছে যে সে হচ্ছে মাধাইয়ের ওইদিকে, মানে আমাদের বাড়ি থেকে মনে করেন যে আর আধা ঘন্টার পথ আগায় চলে আসছে। তার আসতে 2:30টাই বাজতো বড় জোর, কিন্তু সেই জায়গায় আমার আব্বু আসছে 4টারও পরে মানে 1 ঘন্টা রাস্তায় আমার আব্বু অসুস্থ হয়ে পড়েছিল, শ্বাসই নাকি টানতে পারতেছিল না। মানুষজন ধরাধরি করে, যা তো একটা অবস্থা, মাথায় পানি দিছে। তো আসার পরে তো
আমার জামাই তো আর বাপ না ভাই, সে তো নিজের মারই সম্মান করে না, নিজের শ্বশুরের সম্মান করবে কি, শ্বশুরের কষ্ট বুঝবে কি। তা আমার বাপ, আমি তো ভাই আমার বাপের চেহারা দেখা বুঝে গেছি যে আমার আব্বুর তো শরীরটা মনে হয় ভালো না, চোখগুলা মানে মনে হইতেছিল কি রক্ত পুরা চোখগুলার মধ্যে, মনিটা বাদে শুধু পুরা চোখ এমন লাল খয়েরি হয়ে আছে। পরে চেহারাটা ওরা জানি কেমন হয়ে আছে, আর আব্বু কেমন কেমন জানি করতেছিল। পরে আমি বলতেছি কি তোমার কি শরীরটা ভালো না আব্বু? পরে বলতেছি কি আরে না, আমি তো রাস্তায় অসুস্থ হয়ে গেছিলাম, এই কাহিনী হয়েছে। তো আমার বাপ আমি কিন্তু চেহারা দেখে বুঝে গেছি। তারপরে মানে অসুস্থ শরীরটা নিয়ে এত কষ্ট করে আমারে দেখতে আসছে, সে বলে কি কিছু আনে নাই কেন, মেনলি তার হচ্ছে লোভ যেটায় আমার বাবা কেন গরুর মাংস আনে নাই। ভাই আমার মনে হয় কি আমার বাবা নাকি কিছু আনে নাই, আমার বাবা নাকি সর্বোচ্চ 8 মানে 10 কেজি আম আনছে, বা 10 কেজি আম আনতে নাও পারে, এর থেকে কমই আনবে। তা আমার বাবা হচ্ছে 25 কেজি আম আনছে, 4 কেজি রসমলাই আনছে, সে অসুস্থ শরীর নিয়ে আর কত টাইনা আনবে? তো রাস্তা থেকে এগুলো তো তার আনতে হয়েছে। তার ভাই 2 কেজি ওজনে আলগানোর কথা না, আমার বাবার এত রোগ ডাক্তার নিষেধ করে দিছে। মানে প্রথমে ছিল 2 কেজি, আর এখন বানাইছে যে 1 কেজির বেশি কিন্তু আপনি কোনো কিছু হচ্ছে হাতে নিবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে ওই ধরনের অ্যাবিলিটি নাই। তা আমার বাবা ভাই 25 কেজি আম, 4 কেজি রসমলাই কিনে আনছে, এটা আমার জামাইয়ের চোখে লাগতেছে না। এখন আমার মনে হইতেছে কি আমার বাবা এগুলা কষ্ট করে নাই না, আমার জামাইরে যদি 10 কেজি মাংস ধরাই দিত, কোরবানির গরুর মাংস, আমার জামাই অনেক খুশি হয়ে যেত। যে আমার জামাইরে হচ্ছে 10টা কেজি মাংস এনে যদি আমার বাপে ধরাই দিত তাইলেই চলতো। আমার বাপে শুধু শুধুই কষ্ট করে এত কিছু আনতে গেছে, আরও কিছু আনার চেষ্টা করছিল, ভাবছিল মানে রাস্তায় তো অসুস্থ হয়ে গেছিলো, এই যে মুরগাপাড়ার এদিকে আইসা কিছু কিনবে, কিন্তু সেখানে তাব্বু সব কিছু ভালোভাবে চিনেও না, তেমন দোকানপাট পায় নাই, যার কারণে কিছু আনতে পারে নাই। তো আর কিছু বলবো না ভাই, যা উত্তর দর আমি দিয়ে দিছি। তারা যে বড় সতীন, ও যে কি পরিমাণে লোভী, আর কি পরিমাণের হচ্ছে জামাইয়ের পিছন থেকে কান পড়া দিয়ে হচ্ছে আমার বিরুদ্ধে লাগাই দেয়, সেটা হচ্ছে আস্তে আস্তে আপনারা খুব ভালোভাবে টের পাবেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে বড় সতীনের আসল রূপটা আস্তে আস্তে আপনারা দেখা শুরু করছেন। শাশুড়ি যে আমার হাতে টাকা তুলে দেওয়া শুরু করছে, ভবিষ্যতে আরও দেখবেন। তারপরে আমার সাথে পাল্লা দেওয়ার জন্য দেখেন না যে কান্নাকাটি, জামাইয়ের একদম ভিক্ষার থালাই ধরাই দিচ্ছে। আপনারা আমারে বলছিলেন ভাই, আমি তো রাগের মাথায় বলছি, জামাই যখন আমারে ফকিন্নি এটা সেটা বলছে, তখন আমি বলছি যে আমারে কেন বললো, আমি তারে ভিক্ষার থালা হাতে ধরাই দিব, যে আমার পিছনে কেমনে মানে কেন এইভাবে লাগে। মানে রাগের মাথায় সবাই কম বেশি এই ধরনের কথা বলে, কিন্তু বড় সেদিন তো সত্যিই জামাইরে ভিক্ষার থালা হাতে ধরাই দিছে। তারপরে ডেইলি ডেইলি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে সবার কাছে হইতেছে ভিক্ষা চায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে দাঁড়ান, আমার হাতে টাকা নাই, আমি খরচ করতে পারি না, আমি খাইতে পারি না। মানে দুই জামাই বউ মিল্লা এইভাবে গলা শুকানো শুরু করছে। যাই হোক, তোরা কখনো আমার সাবস্ক্রাইবারের সাথে পারবি না, আমি আগায় আসি, আমি সবসময় আগাইয়ে থাকবো। আর আমার সাবস্ক্রাইবাররা যে কত পরিমাণের হচ্ছে স্ট্রং, এই ধরনের ফ্যান বেস তুই সারা জীবন সাধনা করলেও পাবি না। মানে এখন মন চাইছে তোরে হচ্ছে তোর আবেগী কথাবার্তা শুনে তোরে সাবস্ক্রাইব করে দিছে, যখন তোর আসল রূপ দেখবে তখন তোর অটোমেটিক আনসাবস্ক্রাইব করে দিবে। অথচ আমার সাবস্ক্রাইবাররা দেখ মানে এত ঝড়ঝাপটার পরও কত সুন্দর আমার পাশে দাঁড়ায় আছে। এই যে মানুষজন আমার নিয়ে এত কিছু বলে, তাদের কোনো কিছু হচ্ছে গায়ে লাগে না, তারা পাল্টা উত্তর দিয়ে দেয়, তারা কখনো হচ্ছে আমার পক্ষ ছাড়ে নাই। কিন্তু তোর ফ্যান বেস দেখিস, তোর যে ভবিষ্যতে কত খারাপ সময় আসতেছে, কয়টা সাবস্ক্রাইবার তুই বাড়াইতে পারতেছিস কান্নাকাটি কইরা, এটা দেখা তুই নিজেরা অনেক বড় কিছু ভাইবা ফেলতেছিস, ভাবতেছিস আমার উপরে চলে যাবি, জীবনেও পারবি না।